চুই ঝালে গরুর মাংসের কষা শুনতেই যেন জিহ্বার নড়ে চড়ে ওঠে। চুই ঝাল দিয়ে মাংস মূলত খুলনা অঞ্চলে জনপ্রিয় হলেও ইদানিং সারা দেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। চুই ঝালের সুঘ্রাণ মাংসকে মন চাঙা করা এক স্বাদ এনে দেয়। আজকের রেসিপিতে দেখে নিন চুই ঝালে গরুর মাংসের কষা। সেই সাথে আরেকটি মজাদার আইটেম, লইট্টা ফ্রাই। লাগছে মরিচের গুঁড়া। আমার মতো যারা রান্না করতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু রান্না প্রতিদিনের একটা কর্তব্য নয়, তাদের কাছে রান্না হচ্ছে একটা আনন্দের বিষয়। আপনি আপনার নিজের পছন্দের কিংবা প্রিয়জনদের পছন্দের রান্নাগুলো করবেন, আপনার প্রিয়জনকে সেগুলো খাওয়াবেন এবং প্রিয়জন যখন সেই রান্নার প্রশংসা করবে সেটার মতো আনন্দের আর কিছুই হতে পারে না। কিন্তু রান্নাটা আনন্দের তখনই হয় যখন একজন রাঁধুনির হাতের কাছে তার সব প্রয়োজনীয় উপকরণ এবং সাপোর্ট থাকে। আর সে কারণে আমি মনে করি যে এই বইটি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি হতে পারে একজন রাঁধুনির জন্য অসাধারণ এক সহযোগী। আর তাই তো এই বইয়ের রেসিপিগুলো নিয়েই আমাদের এই আয়োজন। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। রন্ধন শিল্পের সঙ্গে রাঁধুনির যে মেল বন্ধন রয়েছে তার এক অভূতপূর্ব প্রকাশ ঘটেছে এই বইটিতে। তাই তো এই বইয়ের রেসিপি নিয়ে আমাদের এই আয়োজন। আজকে কোন কোন রেসিপি আমরা তৈরি করছি ইতিমধ্যেই জানি। আজকে আমরা তৈরি করছি চুই ঝালে গরুর মাংসের কষা এবং আমার সবচেয়ে পছন্দের লইট্টা ফ্রাই। দেশসেরা রাঁধুনির থেকে নির্বাচিত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি এবং রেসিপিগুলো কিন্তু 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আজকের রেসিপি দুটো নেওয়া হয়েছে মাংসের লোভনীয় যত পদ এবং মাছের মন কাড়া সব ডিশ ক্যাটাগরি থেকে। আমাদের প্রথম রেসিপিটি যিনি তৈরি করবেন ইতিমধ্যেই আমি তাকে দেখতে পাচ্ছি, তাকে ডেকে নিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী তানিয়া জামান। আপু বসুন, কেমন আছেন? এই যে আপু ভালো, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি যেহেতু খুলনার, তাহলে চুই ঝালের গরুর মাংস রান্না না করে তো আপনাকে আমরা ছাড়বই না। আপনার রেসিপিটা তো এই বইতে আছেই, সো আমরা সেটা ট্রাই করব। একটু চুই ঝালের ঐতিহ্য সম্পর্কে জানতে চাচ্ছি। খুলনা মানেই হচ্ছে, খুলনা শুনলেই যে ডিশটির কথা প্রথম মনে হয় সেটা হচ্ছে এই চুই ঝালের গরুর মাংস। যখন আমাদের কাছে রেসিপি চাওয়া হয়েছে তো আমার প্রথমেই মাথায় এসেছে যে আমরা তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা রাঁধুনিরা আছি, তো আমার মনে হয়েছে যে আমার অঞ্চলভিত্তিক রেসিপিগুলো আগে দেওয়া উচিত। সেই হিসাবে আমি চুই ঝালটাকে মাংসের সাথে অ্যাড করেছি এবং এটা আমাদের খুবই ট্রেডিশনাল একটা খাবার। এবং চুই ঝালের গুণাগুণ যদি বলি আপু, এটার গুণের কোনো শেষ নাই। এটা কিন্তু অনেকেই মনে করবে যে চুই ঝাল মানে ঝাল। চুই ঝালটা কিন্তু অনেক উপকারী একটা উপাদান। এটা শুধু ঝাল না, আর আমরা শুধু যে মাংসের সাথে ব্যবহার করি তা না আপু, এটা আমরা শুটকির সাথেও খেতে পারি, মাংসের সাথে খেতে পারি, ভেজিটেবলের সাথে ইউজ করতে পারি। এটা আপনার শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয়ের জন্য খুবই উপকার। আপনার সর্দি কাশি, জ্বর, গায়ে ব্যথা, হার্টের জন্য এটা খুবই উপকারী। যার কারণে আমরা চেষ্টা করি যেহেতু আমাদের অঞ্চলে এটা খুবই অ্যাভেলেবেল,
এটা অতিরিক্ত ঝাল না, বাট একটা ঝালের ফিল থাকে, কিন্তু খুবই টেস্টি একটা স্বাদ। চুই ঝাল ব্যাপারটা কি আসলে? এটা মানে কি কোনো মশলা বা কি? একটা গাছ আপু, এটা হার্বাল একটা মানে মশলা, যেটা এরকম, কিন্তু মানে এটা শুকিয়ে গেলে এর কোনো টেস্ট থাকে না। আমি দেখেছি অনলাইনে অনেকে ড্রাই পাউডার হিসাবে ইউজ করে, কিন্তু আমি যেহেতু জন্মের পর থেকে এটা খেয়ে অভ্যস্ত, এটা ফ্রিজেও যদি আপনি কিছুদিন ফ্রিজ আপ করেন, এটা রসটা যখন শুকায় যাবে, এটার টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। এটা আপনি যখন রান্না করবেন তখনই আপনাকে বাজার থেকে এনে একদমই ফ্রেশটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে তো তাহলে আমাদের শুধু খুলনা গিয়েই সেটা ফ্রেশ এখন আমার মনে হয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল স্টোরে এখন এটা পাওয়া যাচ্ছে, যেহেতু এর গুণাগুণ সম্পর্কে ডাক্তাররাও বলে যে এটা অনেক উপকার। তো মাংসের পদের সাথে চুই ঝালের টেস্ট আসলেই বেড়ে যায়, যার কারণে আমার মনে হয়েছে যে আমার অঞ্চল ভিত্তিক রান্নাটা, মাংসের যে পদ, তাতে আমি চুই ঝালটা অ্যাড করতেই পারি। আমার মনে হয় আপনি যে বারবার বলছেন এর গুণাগুণ সম্পর্কে, যে এটা শরীরের জন্য অনেক ভালো, আমার একবারই খাওয়ার সুযোগ হয়েছিল। আমার এক বান্ধবী, তখন সে প্রেগনেন্ট ছিল, তো তার মা খুলনা থেকে এসেছিল, তার বাড়ি খুলনা, তো তার মা তার জন্য নিয়ে এসেছিল এবং সেটা মাংস দিয়েই রান্না করেছিল চুই ঝাল। তো তখন আমি প্রথম দেখেছি, এবং তখন আমিও প্রেগনেন্ট ছিলাম। তো আমাদের দুজনকে আন্টি খুব মজা করে খাইয়ে দিচ্ছিল, না না খাও, এটা খাওয়া খুব ভালো ভাই। বাট আজকে যখন আপনি বলছেন এর গুণাগুণ অনেক বেশি, এখন আমি বুঝতে পারছি আন্টি কেন তার মেয়ের জন্য নিয়ে এসেছিল এবং আমাকেও। আচ্ছা, আমি একটু বলি আপু, প্রেগনেন্সির যে ডেলিভারি পরে প্রত্যেকটা সিজারিয়ান রোগী বা অসুস্থ পেশেন্টের গায়ে কিন্তু একটা প্রচণ্ড ব্যথা থাকে। হ্যাঁ, আপনি চুই ঝালটা যদি রেগুলার ওই ভাবে নিতে থাকেন, আপনার গায়ে ব্যথাটা রিমুভ হয়ে যাবে। যার কারণে আমাদের অঞ্চলে এই জাতীয় রোগীর জন্য আমরা মানে খাবারের পদের সাথে চুই ঝালটা আমরা দিয়ে থাকি। সেই জন্য হয়তো আন্টি তার মেয়ের জন্য নিয়ে এসেছিল। এবং আমার খুব ভালো লাগছে ভাবতে যে যখনই আমি আপনাদের সবার সঙ্গে কথা বলি, আপনারা প্রত্যেকে আপনাদের রেসিপির যে গুণাগুণগুলো রয়েছে, মানে সুস্বাদু তো বটে, বাট স্বাস্থ্যের জন্য এক একটা উপকরণ, বিশেষ করে আঞ্চলিক যে উপকরণগুলো, সেগুলো কতখানি উপকারী আপনারা সেগুলো আমাদের জানান দিচ্ছেন। এবং এই বইয়ের মাধ্যমে আমরা সুস্বাদু খাবারও পাচ্ছি, সেই সাথে খাবারের গুণাগুণগুলো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো সেটাও জানা হচ্ছে। সেক্ষেত্রে খাবার আগ্রহ কিন্তু বা এই রেসিপিগুলো বানানোর আগ্রহ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। সেটাই আপর, এবং আমরা চেষ্টা করেছি কত সহজে অল্প উপকরণে এবং স্বাস্থ্যকর রেসিপি আমরা দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকের জায়গা থেকে, এবং আমরা প্রাউড ফিল করি যে বইয়ের একটা পার্ট আমরা। এটা অনেক ভালো লাগে, খুশি যে বইয়ের পার্ট আপনারা। আমি খুব খুশি অনুষ্ঠান আমি করছি, এবং আমি খুব খুশি যে এই মজার রান্নাগুলো আমি খেতে পারছি এবং আমার দর্শকদের সামনেও প্রেজেন্ট করতে পারছি। আপু, তাহলে চলুন আমরা আমাদের প্রথম রেসিপিতে চলে যাই। আপু, আপনার সব উপকরণ খুব সুন্দরভাবে গোছানো আছে, তাহলে আমরা কি করব? ঝটপট রান্নায় চলে যাই। আমরা প্রথমে মাংসটা একটু ম্যারিনেট করব। ঠিক আছে। এখানে 1 কেজি গরু মাংস, মোটামুটি একটু বড় পিস করে, মিডিয়াম সাইজের পিস করে কাটা আছে। হ্যাঁ, হাড় চর্বি মাংস সব মিক্সড করে একটু পানিটা ঝরিয়ে নিয়ে মাংসটা নিলে ভালো হয়, তাহলে টক দইয়ের সাথে সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। এখানে আধা কাপ টক দই আপু, এতটা মাংসের জন্য 1 চামচ লবণ ম্যারিনেশনের জন্য। এটা আমরা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে এই 1 ঘন্টায় মাংসটাও একটু সফট হয়ে যাবে। আর এইটা ম্যারিনেট করে রাখতে রাখতে আমরা মশলাটা একটু প্রিপারেশন করে ফেলবো। ঠিক আছে। এবার আমরা অন্য একটা প্যানে পেঁয়াজ বা মশলাটা রেডি করতে পারি, এটা ম্যারিনেট হতে হতে। ঠিক আছে। আপু, এই রেসিপিটা ট্রাই করেছেন এর আগে? ওই যে বললাম আমার ফ্রেন্ডের মা খাইয়েছিল। হ্যাঁ, এবং ওটা গরুর মাংসই ছিল আমার যদ্দূর মনে পড়ে। তো তখন ভাবছিলাম চুই ঝাল, সবাই বলে অনেক ঝাল অনেক ঝাল, খেয়ে দেখি ঝাল তো লাগছে না, তো কোনো ঝাল তো বুঝতে পারলাম না। মানে বাসায় যখন আমি চলে এসেছি, আমি তো তার বাসায় ট্রাই করেছি, বাসায় যখন চলে এসেছি তখন একটু একটু মনে হচ্ছে যে ঢেকটা উঠছিল, ওটার মধ্যে একটা ঝাল ঝাল ভাব ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি অনেক সময় দেখেছি আপু বিভিন্ন শোতে
অন্যান্য অঞ্চলে যারা চুই ঝাল ইউজ করে আমি দেখেছি এটা তো একটা ডাল গাছের মতো চাকচাক করে এটা কেটে মাংসে দেয়, ওইটা রং প্রসেস। এটা কাটতে হবে লম্বা করে, যেহেতু এটার ভিতরে ফাইবার প্রচুর পরিমাণে এবং আয়রন। এটা যদি আমি পাতলা করে দিই তাহলে এটা ভেঙে চুরে মাংসের সাথে মিশে যাবে, কিন্তু আমরা ওইটা চাই না। এটা আপনাকে অবশ্যই ফিল করেই খেতে হবে। রাইট রাইট, আমিও যেটা খেয়েছি এরকম লম্বা লম্বাই ছিল। হ্যাঁ, এটা রাইট প্রসেস। আচ্ছা, আমি একটু তেল এখানে দিব। নিশ্চয়ই। এটা রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল, আমি এটা আধা কাপ ইউজ করব। ওকে, আমরা এখন পেঁয়াজটা ব্রেস্তায় দিব। এটার সাথে আমরা গোটা মশলা ইউজ করব। দারচিনি 2-3 টুকরা, এলাচ 4-5টা এরকম, ঠিক আছে। তেজপাতা 3-4টা। এই মশলাগুলো আসলে ব্রেস্তার সাথে দিলে অ্যারোমাটা অনেক সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। আচ্ছা, লবঙ্গ দিব, গোলমরিচ দিব 4-5টা। আমরা মাংসতে লবণ দিয়েছি আপু, কিন্তু এইখানে আমরা সামান্য হাফ চা চামচেরও কম একটু পেঁয়াজ বেরেস্তার সাথে আমরা লবণটা অ্যাড করব, যেহেতু মশলা কষাবো। আমরা বাকি উপকরণগুলো এতে অ্যাড করে দেবো আপু। আদা বাটা। আচ্ছা, আপু কিন্তু এক্ষেত্রে চুলাটা বন্ধ করে দিয়েছে মশলাটা যাতে পুড়ে না যায়, যেহেতু আমার বেরেস্তা যতটুকু লাগবে আমি সেভাবে করে নিয়েছি। মশলা পুড়ে না যায়। আদা বাটা 1 চা চামচ, আপনার রসুন বাটা। সো আদা বাটাটা একটু বেশি দিলাম। হ্যাঁ, রসুন বাটাটা একটু কম দিয়েছি। এটা হচ্ছে জিরা বাটা 1 চা চামচ। ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এবার আমরা যেটা অ্যাড করবো আপু, এটা হচ্ছে শুকনা মরিচটা বাটা। শুকনো মরিচ বাটা। যেহেতু আমি এটা পাউডারও ইউজ করতে পারতাম, কিন্তু বাটলে একটা মানে ট্রেডিশনাল যে একটা ফ্লেভার বা কালারটা অনেক সুন্দর আসে। এটা 1 টেবিল চামচ যাবে, এটা 4 চামচ, আমি আরেক চামচ অ্যাড করব। আচ্ছা, এটা রাঁধুনির হলুদ গুঁড়া, এটা কালারটা অনেক সুন্দর, অ্যারোমাটাও অনেক সুন্দর আসে, এটা 1 চা চামচ। আচ্ছা, আমরা মশলাটার ভিতরে অল্প একটু পানি অ্যাড করে তারপর আমরা আবার চুলাটা দেবো। আচ্ছা, আমাদের মাংসটা অলরেডি 1 ঘন্টা মেরিনেট হয়ে গিয়েছে। আমরা এখন মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, আমরা এটার সাথে অ্যাড করব। ঠিক আছে। আমাদের এই বাটা মরিচটা দেওয়ার কারণে আপু কালারটা ফার্স্টেই অনেক সুন্দর এসছে না, আর এটা যখন কষা হবে তখন পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা হতে হতে আমি আপনাকে একটা জিনিস দেখাই। এইখানে মানে পরিমাণে যদি বলি, দেখা যাচ্ছে 1 টুকরা দারচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ, 4টা মানে গোলমরিচ, কিছু গোটা জিরা, জয়ফল, জয়ত্রী, এইগুলা মানে শুকনো খোলায় ভেজে একটা পাউডার রেডি করতে হবে। আচ্ছা, সেইটা আমার রান্নার শেষে এই যে আমি সেটা করে রেখেছি আপু, অনেক সুন্দর একটা ফ্লেভার। এটা আমরা রান্নার শেষে এটা কাছে রাখি, অ্যাড করব। আচ্ছা আপু, মাংসতে এবার আমরা একটু দেখতে পারি। তেলটা উপরে উঠেছে। হ্যাঁ, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমরা একটু পানি দিয়ে চুই ঝালটা অ্যাড করব। ঠিক আছে। পানির সাথে মাংসটা একটু ফুটে উঠলে আমরা তারপরে চুই ঝালটা অ্যাড করব। আচ্ছা আপু, এবার আমরা এটাতে চুই ঝালটা অ্যাড করব।
চুই ঝাল কিন্তু আবার ওভার কুকও করা যাবে না, তাহলে এটা গলে মাংসের সাথে মিশে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তার মানে আমরা বেশিক্ষণ এখানে রাখছি না। না, এখন একটু কষানো পর্যায়ে চলে আসলাম, এটা দেন সার্ভ করব। একটু নেড়ে দিব। চুই ঝাল সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না আপু, 5 থেকে 7 মিনিট, হাইয়েস্ট 10 মিনিট। বেশি আগে দিলে আপনার ওইটা গলে যাবে। আচ্ছা, যে ভাজা মশলাটা করেছে একটা, সব গোটা মশলার মিক্সচারে ওই মশলাটা, ভাজা মশলাটা অ্যাড করব, করে 5 মিনিট আবার একটু দমে রাখবো, রেখে আমরা সার্ভ করব। ঠিক আছে। আমার মনে আছে, আমি তো একবারই খাওয়ার সুযোগ হয়েছিল, তখন আমাকে আন্টি বলছিল যে চুই ঝালটা নিয়ে মুখে নিয়ে এটার মানে একদম কামড়িয়ে বা চুষে চুষে খেতে হবে, এরকম বলছিল। চিবিয়ে রসটা নিতে হবে। আমি যে করছি তো, ঝাল কোথায়, ঝাল কোথায়, কারণ নামের মধ্যে ঝাল, ঝাল তো আর পাচ্ছি না। আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা আপু, এবার আমরা এটাতে ভাজা যে মশলাটা আছে ওইটা অ্যাড করব, 1 চা চামচ। ঠিক আছে, এই মশলাটা আমরা রেখে দিতে পারি, হ্যাঁ, পরে পরবর্তীতে আবার ইউজ করতে পারবো। সুন্দর একটা ফ্লেভার। আমাদের রান্নাটা অলমোস্ট ডান, কিন্তু আমরা যেহেতু ভাজা মশলাটা দিয়েছি একটুখানি ঢেকে রাখবো। ঠিক আছে, আমরা ততক্ষণ আমাদের ডিশটাও প্লেস করে ফেলি। ওকে। এবার আমরা চুলাটা বন্ধ করে দেব। ঠিক আছে, রান্না হয়ে গেছে। আপনি আস্তে আস্তে বাড়তে থাকুন, আমি একটু বইয়ের সাথে আপনার এই চুই ঝালে গরুর মাংসটা একটু মিলিয়ে নেই। চুই ঝালে গরুর মাংসের কষা। আচ্ছা আপু, তৈরি হয়ে গেল আমাদের চুই ঝালে গরুর মাংসের কষা। বাহ, অনেক অনেক ধন্যবাদ আপু। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল এবং এর সাথে গরুর মাংসের কষা, খুলনার মানুষদের কাছে তো অনেক সুপরিচিত একটা রেসিপি এটা, কিন্তু সারা বাংলাদেশের মানুষের কিন্তু এই রেসিপির প্রতি একটা আগ্রহ থেকেই যায়। তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। চুই ঝালে গরুর মাংসের কষা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংস 1 কেজি, চুই ঝাল বড় টুকরো করে কাটা 100 গ্রাম, টক দই আধা কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, তেজপাতা 4টি, দারচিনি 2 টুকরো, এলাচ 4টি, তেল আধা কাপ, লবণ স্বাদ মতো, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ, ভাজা মশলার জন্য জিরা 1 চা চামচ, এলাচ 4টি, গোলমরিচ 6 থেকে 7টি, দারচিনি 2 টুকরো, লবঙ্গ 7 থেকে 8টি, জায়ফল 1টির অর্ধেক। সবগুলো মশলা ভেজে ভালো করে গুঁড়া করে 1 চা চামচ দিতে হবে। চুই ঝালে গরুর মাংসের কষা রান্নার শুরুতে একটি বলে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি মাংস দিন। এবার এতে আধা কাপ টক দই ও পরিমাণ মতো লবণ দিয়ে মাংস মেখে 1 ঘন্টা রেখে দিন। এখন চুলায় একটি প্যান দিয়ে গরম হলে তাতে আধা কাপ তেল দিন। তেল গরম হলে এতে 1 কাপ পেঁয়াজ কুচি ও আস্ত গরম মশলাগুলো এবং স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিন। কিছুক্ষণ পর এতে 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ করে রসুন বাটা, জিরা বাটা ও ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সাথে সামান্য পানি দিয়ে আরো কিছুটা সময় কষাতে হবে। কষানো শেষে এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখুন। 10 মিনিট পর হাঁড়িতে আধা কাপের মতো পানি যোগ করতে হবে।
পানি ফুটে উঠলে মাংসে কেটে রাখা চুই ঝালের টুকরোগুলো দিয়ে ভালোভাবে কষান। এ পর্যায়ে হাঁড়ি ঢেকে চুলায় আঁচ কমিয়ে 20 মিনিটের মতো রান্না করতে হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে তৈরি করে রাখা 1 চা চামচ ভাজা মশলার গুঁড়া ছড়িয়ে ভালোভাবে মেশাতে হবে। এখন এটি আরও 5 থেকে 6 মিনিট দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চুই ঝালে গরুর মাংসের কষা। এবারে চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করবেন নাদিয়া নাতাশা। অলরেডি আমার সামনে বসে আছেন। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের এবারে রেসিপি লইট্টা ফ্রাই, যে রেসিপিটা দিয়েছেন হচ্ছে সেরা রাঁধুনি 1424-এর, যিনি 5ম স্থান অধিকার করেছেন। ওনার নাম হচ্ছে নীলাম শর্মী কায়সার। তো উনি তো আসতে পারেননি আমাদের অনুষ্ঠানে ওনার ব্যক্তিগত কারণে। আপনি এসেছেন। আমি জানি আপনারা দুজনেই হচ্ছে খুলনার। তো প্রিয় দর্শক, একজন খুলনার আসতে পারেনি, বাট আমরা খুলনারই আরেকজনকে নিয়ে এসেছি। একটু জানতে চাই এই রেসিপিটা সম্পর্কে। লইট্টা ফ্রাই তো আসলে চিটাগাংয়ের একটা একদম রেসিপি, অথেন্টিক। তবে এখন আসলে বাংলাদেশে এটা অনেকেই খুব পছন্দ করে রান্না করে। আর এটা বেসিক্যালি আমরা লইট্টা মাছটাই অনেকটা ফর্মে পাওয়া যায়, বাট লইট্টা ফ্রাইটা অনেক বেশি পপুলার হয়ে গেছে। স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, আবার হচ্ছে ভাতের সাথেও খুব খেতে ভালো লাগে। সবাই আসলে আমরা মানে বাসায় ট্রাই করি। আপনি নিজে কি লইট্টা ফ্রাই মানে আপনার নিজস্ব কোনো রেসিপি কি আছে? আপনি একভাবে বানান, আপনার কাছে এই রেসিপিটা থেকে কতখানি আলাদা মনে হয়? আমার কাছে মনে হয় যে লইট্টা ফ্রাই মেইন টেস্ট হচ্ছে ক্রিসপিটা, এস্টাবলিশ। তো আমি একটু ব্যাটারটা একটু ডিফারেন্ট ওয়েতে করি। দেখা যায় একটু চালের গুঁড়ো অ্যাড করি বা কর্নফ্লাওয়ার অ্যাড করি, তাতে কিন্তু একটু ক্রিসপিনেসটা বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে এই রেসিপিটা আপনি একটু ভিন্নতা পাচ্ছেন? একটু ভিন্নতা পাচ্ছি। আচ্ছা, সেটা বানানোর পর আপনারও এক্সপিরিয়েন্স হবে আসলে কিরকম হতে পারে, তার টেস্ট স্বাদে কি ভিন্নতা আসছে। আমার তো মানে খুবই ভালো লাগছে ভেবে। এই বইটা সম্পর্কে জানতে চাই আপনার কাছে। আপনি তো বইটা দেখেছেন, হ্যাঁ, তো বইয়ের রেসিপিগুলো আপনি দেখেছেন, আপনার ভাবনা কি এই বইটা নিয়ে? আসলে আমাদের দেশে অনেক ফুড আছে, আসলে অনেক রেসিপি, কিন্তু আমরা সবাই আসলে ওই রেসিপিগুলো কিন্তু জানি না। সো কারো কাছে যদি বইটা থাকে 100 রেসিপি, যেহেতু আমাদের অনেক পরিচিত এবং অপরিচিত রেসিপিগুলো কিন্তু এর মধ্যে আছে এবং আলাদা আলাদা সেকশন করা আছে। হ্যাঁ, মাছের রেসিপি, মাংসের, ডালের রেসিপি আলাদা। যে কেউ যে কোনো রেসিপি পিক করতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে, এবং যেহেতু অথেন্টিক খাবারগুলো আছে, সো আমাদের জন্য মানে অনেক ভালো একটা কালেকশন এই বইটা। একদম। আর আপনি তো আজকে একটি রেসিপি তৈরি করছেন, আর অন্য কোনো রেসিপিকে আপনার তৈরি করা হয়েছে এই বই থেকে? আমি এই বই থেকে দেখা যায় ইলিশ মাছের কিছু রেসিপি ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছে। এবং দেখা যায় যে আমাদের অঞ্চলভিত্তিক যে রান্নাগুলো আছে ওগুলো ট্রাই করছি কয়েকটা আইটেমই, খুবই ভালো লেগেছে আমার। এখানে যারা যারা এই বইয়ের রেসিপি দিয়েছে তাদেরকে আমি যখন জিজ্ঞেস করেছি যে আপনার কাছে কেমন লেগেছে, আপনি যখন দেখলেন যে আপনার রেসিপিগুলো একটা বইয়ে আকার এসেছে, আমি দেখেছি তাদের অনুভূতিগুলো খুবই, তারা ইমোশনাল হয়ে যাচ্ছে, একদম আলাদা। আসলে একজন রাঁধুনির জন্য একটা রেসিপি বইয়ে তার রেসিপি যাওয়াটা কতখানি গুরুত্ব বহন করে, আপনি একজন রাঁধুনি হিসেবে কি বলবেন? আমি যেহেতু আসলে অনেক বছর ধরে কিন্তু রেসিপি দেখা যায় বিভিন্ন পেপারে বা ম্যাগাজিনে কাজ করি রেসিপি, ওই জিনিসটা ভালো লাগাটা কিন্তু অন্যরকম। যে যখন কোনো ম্যাগাজিনে নিজের নাম দেখছি, নিজের রেসিপি দেখছি, ওইটা ভালো লাগাটা কিন্তু অনেক বেশি। বাট সাথে সাথে আফসোসও আছে যে এখানে আমাদের কিন্তু নেই। তারপর আমি সুযোগটা পেয়েছি, সেটা আবার ভালো লাগার বিষয়। তবে হ্যাঁ, এটা খুব একটা রাঁধুনির জায়গা থেকে বলবো একটা কালেকশন থাকা, যে না আমার ডকুমেন্টেশনে আছে আমার নাম বা আমার রেসিপি এবং ছবি, এটা খুব ভালো লাগার একটা বিষয়। হ্যাঁ, এবং ভালো লাগার, গর্বের এবং প্রেস্টিজিয়াস আমি মনে করি। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে বই আকারে যখন আমি রেসিপি দেখছি, এখনকার সময় তো সবাই হচ্ছে যে কোনো রেসিপি দেখা যায় যে ডিজিটালি খুঁজে খুঁজে করে, কিন্তু একটা বইয়ের অন্যরকমই, যে বইয়ের পাতা উল্টানো। আগেকার বইয়ে তো এভাবে ছবি আকারেও আসতো না, আমরা যখন আমাদের থাকতো শুধু রেসিপি থাকতো, এখন ছবি আকারে আপনি দেখতে পাচ্ছেন। প্লাস এই বইয়ে যারা ভিনদেশি রয়েছে তাদের জন্য সহজ করে দিয়েছে, কারণ ইংরেজিতে বইয়ের রেসিপিগুলো আছে। কাজে আমরা কিন্তু যারা বাইরের দেশের রন্ধনশিল্পীরা রয়েছে, যারা দেখা যাচ্ছে আমাদের পাশের দেশের ভারতীয় কুইজিনও তারা ট্রাই করে তৈরি করতে, বাংলাদেশি কুইজিনও ঠিক একইভাবে তাদের কাছে সহজভাবে পৌঁছে যাচ্ছে। একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আমাদের দেশের কালচার বা ফুড সম্বন্ধে কিন্তু অনেকের আগ্রহ থাকে যে কেমন, তো ওরা ইজিলি কিন্তু এই বইটা কালেকশনে যদি নিয়ে ট্রাই করে, আমার মনে হয় আমাদের দেশে একদম অরিজিনাল স্বাদটাই তারা পাবে। একদম। এবং দেশীয় অরিজিনাল স্বাদ পাওয়ার মতো আরেকটি রেসিপি হচ্ছে লইট্টা ফ্রাই। আর অপেক্ষা করতে পারছে না আপু, রান্নাঘরের দিকে যাই। ইয়েস, লইট্টা ফ্রাই দেখতে পাচ্ছি যে সব উপকরণগুলো রেডি আছে, লইট্টা মাছও আছে। ঠিক আছে আপু, শুরু করি তাহলে। ফার্স্ট আমি একটু
ম্যারিনেশনের জন্য একটা বোল নিয়ে নিচ্ছি, হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা 6 পিসের মতো নিয়েছি। 6 পিস মাছ, মাথাটা এবং সবকিছু পরিষ্কার করে নিয়েছি। ওদের ভিতরে কিন্তু ছোট্ট একটা লম্বা কাটা থাকে, কিন্তু এটা খুব সফট, ইজিলি খাওয়া যায়। আচ্ছা, মাছের গন্ধের জন্য মেইনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কিন্তু লেবুর রস। লেবুর রসটা ইউজ করলে মাছের যে একটা আটশে গন্ধ থাকে এটা কিন্তু চলে যায়। তো আমি 2 চা চামচের মতো আমি লেবুর রস দিয়েছি, আর লবণটা দিব। হ্যাঁ, কিন্তু লবণটা হয় কি যে আমরা সামুদ্রিক মাছ বা যে মাছগুলো একটু নরম থাকে, এই মাছে কিন্তু অলরেডি একটু নোনা ভাবটা থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হয়, কারণ কি না হলে দেখা যাবে যে বেশি হয়ে যাচ্ছে। ঠিক, আমরা একটু হাফ চা চামচের মতো লবণ, এটা আমরা 10 থেকে 15 মিনিট রেখে নিলে খুব ভালো হয়। সো এটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা হচ্ছে ব্যাটারটা রেডি করব। ব্যাটারের জন্য আমরা বেসনটা নিচ্ছি, হাফ কাপের মতো বেসন নিচ্ছি। যেহেতু ক্রিস্পিনেসের একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আমরা হাফ কাপের মতো চালের গুঁড়া ইউজ করছি। সাথে নেব হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়োটা, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমরা 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করছি। ঠিক আছে। আর সাথে নিচ্ছি হলুদের গুঁড়া রাঁধুনি, এটাও হচ্ছে 1 চা চামচ। আর সাথে নেব লবণ স্বাদ। এখানে আমরা পানি দিয়ে ব্যাটারটা রেডি করব। আমরা পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা একটা ঠিক ব্যাটার হবে, অ্যারাউন্ড 1 কাপের মতো লাগতে পারে পানি। আমার একটু একটু করে পানি একটু দিব, কারণ একবারে দিলে আবার দেখা যাবে বেশি পাতলা হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমাদের 1 থেকে 1.5 কাপের মতো কিন্তু পানি লাগছে, যেটা আমরা একটু ঠিক ব্যাটার নিব। কারণ না হলে উপরে যে কোটিংটা কিন্তু ভালো হবে না। হ্যাঁ, ঠিক আছে, আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি। আমরা এখন তেলটা গরম দিচ্ছি। শিওর। ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। যেহেতু ডিপ ফ্রাই হবে, সো আমাদের তেলের পরিমাণটা একটু বেশি হবে। আমরা 1 থেকে 1.5 কাপের মতো তেল দিচ্ছি। ডুবো তেল বলতে যেটা বোঝায় আর কি। তেলটা একটু গরম হতে আমাদের সময় দিতে হবে। আপনি যেহেতু মাছ কোনো পিস করেন, আমি দেখেছি লোটটা ফ্রাই আসলে এক একজন এক এক শেপে করে, কেউ একদম ছোট ছোট করে, কেউ আর একটু বড়। আপনি কি এখানে পুরোটাই করছেন একসঙ্গে? একদম দেখতে একটু ভালো লাগবে, আচ্ছা, একটু সুন্দর লাগবে এই জন্য। নরমালি আপনি ছোট ছোট পিস করে একদম ছোট বা মাঝখানে একটু হাফ করে দিলেও করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেক রকম ছোট ছোট পিসের খেয়েছি, কিন্তু আজকে ফুল মাছটা আসতো। আমাদের তেল মনে হয় গরম হয়ে গেছে, সো আমরা রেডি করি। এটা সে হাত দিয়ে করলে যতটা ভালো হবে, হ্যাঁ হ্যাঁ, স্পুনের যত্ন ডেফিনেটলি। সেটাকে আমরা সুন্দরভাবে কোট করে ফেলে দিন। আপনাদের খুলনায় কি লোট্টা ফ্রাই খাওয়া হয়, পাওয়া যায়? খুলনায় প্রচুর কিন্তু সামুদ্রিক মাছ পাওয়া যায়। আসলে সামুদ্রিক যে মাছ খুব হেলদি, যেহেতু আয়োডিন সমৃদ্ধ থাকে। সো আমি ট্রাই করি যে সবসময় বাসায়, আর যেহেতু কাটা নেই, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। এবং বাচ্চাদের জন্য কিন্তু সামুদ্রিক মাছ খুবই ভালো, বিশেষ করে তাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য বলা হয়। পুষ্টিগুণ অনেক রয়েছে। আমি জানতাম না ঢাকায়ও কিন্তু অনেক অ্যাভেলেবল এটা মাছ, আমার জানা ছিল না। হ্যাঁ, সবসময় পাওয়া যায়, কিন্তু অনেকে শুটকি খায় কিন্তু ফ্রেশ মাছটা খেত না। বাট এখন কিন্তু এটা পপুলারিটি অনেক বেশি, এবং দামেও কিন্তু কম। এটা ইজিলি কিন্তু সবাই খেতে পারে। আমাদের এক সাইডটা একটু হয়ে গেলে তারপরে আমরা নিয়ে নেব। আপনি তো বেসন আর চালের গুঁড়া দিয়ে করেছেন, অন্য ধরনের উপকরণ দিয়ে, ময়দা দিয়ে যদি কেউ ময়দা কেউ করতে চায়, সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে।
তাহলে কি যে খুব টেস্টি হয়। আমি যেটা বাসায় করি, মানে আমরা ধরেন চিকেন ফ্রাই যেভাবে করি ময়দা বা একটু ডিম সেভাবেও করা যায়। দিলে হবে কি সফটটা হয়ে যাবে খুব দ্রুত। আমাদের যদি একটু পরে যদি খাই সেক্ষেত্রে ক্রিস্পিনেসের জন্য আমাদেরকে চালের গুঁড়াটা অথবা হচ্ছে কর্নফ্লাওয়ারের যে কর্নফ্লাওয়ার কেটা ঠিক আছে। ডিমটা না যায় দিকে আমি একটু উল্টে দিই। যেহেতু অনেক নরম মাছ একটু সাবধানে উল্টে দিতে হবে। সামুদ্রিক মাছের একটা নিজস্ব স্মেল থাকে তো থাকে, হ্যাঁ একটু কড়া স্মেল থাকে, সেটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে চুলে দিলেই। ওকে আপু, আমরা হয়ে গেছে মনে হয়, দেখতে পাচ্ছি সুন্দর লাল কালার একটা এসে গেছে। হ্যাঁ আমরা একটু তুলে ফেলি। ও নাইস। চলুন আপু, তাহলে আমরা কি সার্ভ করে ফেলি? হ্যাঁ একটু প্লেটিং করছি। আচ্ছা, প্লেটিং আমরা একটু রিচনেস কালারের জন্য একটু লেটুস অ্যাড করি, যেহেতু লাল সবুজ একটা কম্বিনেশন। আর সাথে একটু টমেটো। আপু তৈরি হয়ে গেল লইট্টা ফ্রাই। উফ কি আনন্দ! আমার আনন্দের কোনো সীমা নাই। আমার পছন্দের লইট্টা ফ্রাই রেডি। রেসিপিটি যিনি দিয়েছেন নীলাম আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি একদম বইয়ের মতোই কিন্তু আপনি কাছাকাছি করতে পেরেছেন। খুবই মজা হবে আমি জানি। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আপনারা যারা আমার মতো লইট্টা ফ্রাইয়ের ফ্যান কিংবা যারা কখনোই এই ডিশ ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করবেন। আপনারা রেসিপিটি দেখে নিন। আরও একবার পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি। লইট্টা ফ্রাই তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: লইট্টা মাছ আধা কেজি, বেসন আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল 1 থেকে 1.5 কাপ, লেবুর রস 2 চা চামচ। লইট্টা ফ্রাইয়ের শুরুতে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। সেজন্য আগেই ভালো করে ধুয়ে রাখা মাছে 2 চা চামচ লেবুর রস ও পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রাখুন। মাছ ম্যারিনেট হতে হতে একটি বাটিতে আধা কাপ করে বেসন ও চালের গুঁড়া, 1 চা চামচ করে মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এখন চুলায় একটি প্যানে 1 থেকে 1.5 কাপ তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে তৈরিকৃত মিশ্রণে ম্যারিনেট করা মাছগুলোকে ভালোভাবে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। ভাজা শেষে গরম গরম পরিবেশন করুন মজাদার লইট্টা ফ্রাই। এবারে আমরা আমাদের পছন্দের দুটি রেসিপি, দুটি কিন্তু আঞ্চলিক রেসিপি, সেই দুটো রেসিপি স্বাদ নিব। আর সময় নিতে পারছি না আমি।
একটা চুই ঝালও নিলাম। ওকে, এবারে লইট্টা ফ্রাই। ওকে, এবারে আর তো অপেক্ষা করা যাচ্ছে না, কোনটা দিয়ে শুরু করব? আমি তো আপুর রেসিপিটা ট্রাই করি। ওকে, তাহলে লইট্টা ফ্রাইটা দিয়ে আমরা শুরু করছি, চলুন। কি ভালো লাগছে বলুন। নীলাম আপুর রেসিপি খুব সুন্দর করে আপনি করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দারুণ। এবারে আমাদের সেই ঐতিহ্যবাহী চুই ঝাল। মজা, অনেক অনেক মজা। ঝাল কিন্তু মুখে নেই, কিন্তু গলায় একটা ঝাঁঝ লাগে। আপু, আপনার কেমন লেগেছে? আমার তো আসলে সবসময় পছন্দ, রেগুলার খাওয়া হয়, বাট আপুরটা অনেক বেশি ভালো লাগছে। চুই ঝালের একটা মাংসের ভিতরে একটা স্মেল চলে যায়, কিন্তু ওইটা পাচ্ছি। হ্যাঁ, মাংসের ভিতরে একটা স্মেল আছে, সেটাও পাওয়া যাচ্ছে। দারুণ। আর একটু খেয়ে নিই। আপুর লইট্টা ফ্রাইটাও অনেক মজা হয়েছে, একদম ক্রিসপিনেসটা মুখে ফিল হচ্ছে, অনেক বেটার ফিল হচ্ছে। থ্যাংক ইউ আপু। খুবই ভালো, আমি তো খেয়েই যাচ্ছি। চুই ঝালটা খান আপু, তাহলে মুখে একটা মানে মনে হয় ঝালে একটা ব্লাস্ট হয় এরকম, তাই না? অলরেডি বেরোচ্ছে আপু, কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে, বলছি খেয়ে যাই। তবে অনেক খেয়েছি, এখন হবে একটা মজাদার গেম, যার নাম হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ওকে, ঝটপট প্রশ্ন করব, চটপট উত্তর আপনাদের দিতে হবে। আমি আপু আপনার কাছ থেকে আগে শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি পানি থাকে কোন সবজিতে? শসা। ইয়েস। পৃথিবীতে কোন ফলটি সবচেয়ে বেশি খাওয়া হয়? কলা। ইয়েস। পেস্তা বাদামের উৎপত্তি প্রথম কোন দেশে? ইরান। একদম সঠিক উত্তর। বাহ। এবার আপু আপনাকে প্রশ্ন হচ্ছে, কোন দেশের মানুষ পৃথিবীতে গড়ে সবচেয়ে কম মাংস খায়? ভারত। ভারত, কারণ বেশিরভাগ মানুষ ওখানে ভেজিটেরিয়ান। রাইট। কোন সবজিকে সবজির রাজা বলা হয়? যার গুণ নাই বেগুন। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হচ্ছে, আফ্রিকার কোন দেশে প্রথম কফি আবিষ্কৃত হয়? কফি। ইথিওপিয়া। ইয়েস, ইথিওপিয়া। 800 খ্রিস্টাব্দের দিকে রাখাল কর্তৃক এটি আবিষ্কৃত হয়। সঠিক উত্তর দিয়েছে দুজনই। এবারে আমাদের পরের যেই প্রশ্নগুলো আমি করছি, 4টি করে প্রশ্ন করব, যে আগে উত্তর দিতে পারবে সে হাত তুলবে। প্রশ্ন 4টি হচ্ছে এই বইকে ঘিরে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে প্রথম কোন ক্যাটাগরির রেসিপি রয়েছে? আপু আগে উঠেছে। উৎসবের রান্না। সঠিক উত্তর। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটির সর্বশেষ অর্থাৎ 100 নম্বর রেসিপি কোনটি? মুগ ডালে খাসির মাথা। আপনি কি শেষ রেসিপি দিয়ে শুরু করেছেন? কিন্তু শেষ, এটা কিন্তু খুবই কঠিন প্রশ্ন ছিল, যে শেষ রেসিপি কোনটি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বোঝা যাচ্ছে যে প্রথম থেকে শেষ অবধি উনি সব রেসিপি দেখে ফেলেছেন। আজকে তৈরি করা লইট্টা ফ্রাই যে রেসিপিটি হয়েছে, সেটি রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটির কোন বিভাগের অন্তর্গত? মাছের মন করা রেসিপি। ইয়েস, মাছের মন করা সব ডিশ। শেষ প্রশ্ন হচ্ছে, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে ইলিশের 6টি রেসিপি আছে, এর মধ্যে কে সবচেয়ে বেশি রেসিপির নাম বলতে পারবে? বলুন, আপনিই বলুন। নোনা ইলিশ ভাপা, কাটা ছাড়া ইলিশের ভাপা, কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের লেজের ভর্তা, বড়ি বেগুন দিয়ে ইলিশের তরকারি, তারপরে ইলিশের কোরমা, আর লাস্ট হচ্ছে ইলিশের ডিম দিয়ে বল। 6টাই বলে ফেললো। চমৎকার। ঠিক আছে, তাহলে তো টাই হয়ে গেছে। তাহলে আর কি করার আছে, আমরা দুজনকেই রাঁধুনির এই চমৎকার গিফটটি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। রাঁধুনির পক্ষ থেকে আপনাদের জন্য এই ভালোবাসা উপহার।
এবং ভালোবাসা তো আমরা আজকে পেয়েছি আপনাদের দুজনের কাছ থেকে দুটো চমৎকার রেসিপির মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আমার দর্শকরা অনেক বেশি খুশি হয়েছে আপনাদের এই রেসিপি পরিবেশন দেখে। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আজকের কুইজে যাব, তবে তার আগে গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে যিনি এই বইটি জিতে নিয়েছেন তার নামটি চলুন দেখে আসি। রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, কিমা মাংসের যুগলবন্দি রেসিপিতে কিসের মাংস ব্যবহৃত হয়েছে? RR4A গরুর মাংস, RR4B খাসির মাংস। সঠিক উত্তর RR4A গরুর মাংস। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন বাকলিয়া চট্টগ্রাম থেকে মোহতাসিম ইসমাম। অভিনন্দন আপনাকে। এবারে দেখে নিব আজকের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, চুই ঝালে গরুর মাংসের কষা মূলত কোন অঞ্চলের রেসিপি? RR5A চট্টগ্রাম, RR5B খুলনা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR5A অথবা RR5B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। আপনি বিশ্বের যে প্রান্তেই যান কিংবা বিশ্বের যে কোনো জায়গার খাবারের স্বাদ আমরা এই দেশেই পাই না কেন, বাঙালিরা কিন্তু বাঙালির স্বাদ সবসময়ই খুঁজে এবং এই বাঙালির স্বাদকেই সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজনটি। আরও অনেক ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি কিন্তু আমাদের ঝুলিতে এখনও রয়েছে, যেগুলো আমরা আমাদের সামনের পর্বে পরিবেশন করব। আগামী সপ্তাহে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আমরা সকল বাঙালিরা বাঙালি রান্না করতে থাকি, বাঙালির স্বাদ নিতে থাকি এবং সবার মাঝে এই স্বাদকে ছড়িয়ে দেই। ভালো থাকবেন।